ওয়েলকাম টু পুঠিয়া রাজবাড়ি। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক রাজপ্রাসাদের সামনে। আজ আমরা শুধু একটি রাজবাড়ি দেখতে আসিনি, আমরা ফিরে যাব কয়েকশো বছরের ইতিহাসে, জানবো রাজ পরিবারের উত্থান, তাদের গৌরব এবং রেখে যাওয়া অসাধারণ স্থাপত্য, আর সেই সব গল্প যা সময়ের সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাহলে চলুন ইতিহাসের সেই দরজা আরেকবার খুলে দেখা যাক। আমি আর আপনি একসঙ্গে শুরু করি পুঠিয়া রাজবাড়ির রাজকীয় ইতিহাস আর অপূর্ব সৌন্দর্যের এই অসাধারণ যাত্রা। রাজশাহীর অনন্য ঐতিহাসিক স্থাপনা বাঘা মসজিদ ঘুরে দেখা শেষ করে এবার আমরা রওনা হলাম ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের আরেক ঠিকানা পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি বাসে কিংবা ট্রেনে রাজশাহী পুঠিয়া উপজেলায় নেমে যেতে পারবেন। সেখান থেকে মাত্র কয়েক মিনিটের পথ ভ্যান, রিক্সা কিংবা অটো রিক্সায় খুব সহজে পৌঁছে যাবেন এই শতবর্ষীয় রাজকীয় স্থাপত্যের সামনে। চলুন এবার আমরা প্রবেশ করি পুঠিয়া রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্যের অজানা গল্পের জগতে। রাজশাহী শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত অনন্য এক স্থাপত্য শৈলী হচ্ছে এই পুঠিয়া রাজবাড়ি, যা রাজশাহী জেলাকে অনন্য করে তুলেছে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি রাজবাড়ি, রাজবাড়িটি রানী মহারানী হেমন্ত কুমারী দেবীর জন্য অনন্য হয়ে আছে। আর আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্থাপত্যশৈলীর আলাদা আলাদা একটি একটি করে নাম দেওয়া আছে। আসুন আমরা এই যে রাজবাড়িটি আছে এই রাজবাড়িটির সৌন্দর্য উপভোগ করি। অবশেষে আমরা পৌঁছে গেছি রাজশাহীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনার একটি পুঠিয়া রাজবাড়িতে। প্রথম দেখাতেই বুঝতে পারবেন এটি শুধু একটি রাজবাড়ি নয়, বরং শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় জীবনযাপনের এক নীরব সাক্ষী। এখানকার প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল আর প্রতিটি খিলান যেন অতীতের অসংখ্য গল্প নিয়ে নিজের ভিতরে লুকিয়ে রেখেছে। চলুন আর দেরি না করে প্রবেশ করে পুঠিয়া রাজবাড়ির ভেতরে। এই যে আমরা এখন যে প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি, একসময় ঠিক এই পথ দিয়ে রাজা, রানী, জমিদার, অতিথি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজবাড়িতে প্রবেশ করতেন। তখন এই পুরো এলাকা ছিল অত্যন্ত সুরক্ষিত এবং সাধারণ মানুষের প্রবেশ ছিল সীমিত। চারিদিকে পুরো গাছপালা, শান্ত পরিবেশ আর রাজকীয় স্থাপত্য সব মিলিয়ে যেন মনে হয় কয়েকশো বছর আগের বাংলায় আমরা ফিরে এসেছি। সামনে দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজবাড়ির মূল ভবন। দূর থেকে এর বিশালত্ব অনুভব করা যায়। কাছাকাছি এলে চোখের সামনে নকশা আর বারান্দা, উঁচু স্তম্ভ, খিলানযুক্ত প্রবেশ পথ, এর অসাধারণ কারুকাজ। এখানে দাঁড়িয়ে আছে একটি বিষয় খুব সহজেই বোঝা যায়, রাজবাড়ি শুধু বসবাসের জন্য এই ভবন নির্মাণ করা হয়নি, বরং তাদের ক্ষমতা, ঐশ্বর্য ও রুচির এক অনন্য প্রতীক হিসেবে কাজ করেছে এই রাজপ্রাসাদ। আজ ভবনটির অনেক অংশ সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে, তবু এখনো সৌন্দর্য এতটুকু ম্লান হয়ে যায়নি, বরং বয়সের ছাপ এটিকে আরও রহস্য ও আকর্ষণীয় করে তুলেছে। এখন আমরা ধীরে ধীরে রাজবাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখব, জানবো এর নির্মাণ ইতিহাস ও রাজ পরিবারের অজানা গল্প, রানীদের অবদান ও স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য, কেন পুঠিয়া রাজবাড়ি আজও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করে আছে। এখন আছি পুঠিয়া যে রাজবাড়ি রয়েছে, এই পুঠিয়া রাজবাড়িতে এখন আমরা ভিতরে গিয়ে দেখবো যে আসলে ভিতরে কি কি দেখা যায়। চলুন সবাই একসাথে যাই। মূল ভবন নিয়ে কথা বলতে গেলেই শুধু মনে প্রশ্ন আসে, এত সুন্দর এই রাজবাড়ির শুরুটা কিভাবে হয়েছিল? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি পিছনে। পুঠিয়া রাজ এসেস্টের ইতিহাস 1700 শতকের গোড়ার দিকে। প্রচলিত ইতিহাস অনুযায়ী মুঘল শাসনামলে এই অঞ্চলের প্রশাসনিক ও সামরিক কাজের বিশেষ অবদানের জন্য একজন স্থায়ী অভিজাতকে এই এলাকার জমিদার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে পুঠিয়া রাজ পরিবার।
সময়ের সঙ্গে সঙ্গে এই জমিদারি শুধু আয়তনেই বড় হয়নি, শিক্ষা, ধর্মীয় স্থাপত্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিতি লাভ করে। পুঠিয়া রাজবাড়ির যে জায়গাটি রয়েছে, একদম বারান্দার মতো যে জায়গাটি, এই জায়গাটি অনেক বিস্তৃত একটা জায়গা। মানে মনে হয় যে তখনকার সময় পুরো রাজকার্য যেভাবে চালানো হতো, এগুলো আর কি দেখেই বোঝা যায় যে তারা আসলে কতটা বিলাসবহুল ছিল। কারণ একটি বারান্দা দেখেন যদি এত বড় হয়, তাহলে পরে তাদের রাজমহলগুলো কীভাবে তারা পরিচালনা করতেন সেটা বোঝাই যায় আর কি। আর এখানকার যে জাদুঘর রয়েছে, এই জাদুঘরের মধ্যে মানে এক কথায় এইখানের এই রাজবাড়ির যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে তার কিছু ছবি সংগ্রহ করে রাখা, এর মধ্যে আর কি সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। যে রাজবাড়িটা আজ আমরা দেখছি, এটি একবারে নির্মিত হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা রানীর উদ্যোগে নতুন নতুন অংশ নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। ফলে এই রাজবাড়ির স্থাপত্য বিভিন্ন সময়ে নির্মাণশৈলীর ছাপ স্পষ্ট বোঝা যায়। পুঠিয়া রাজপরিবারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এখানে শুধু রাজারা নয়, রানীরাও প্রশাসন পরিচালনা ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন। বিশেষ করে রানী হেমন্ত কুমারের নাম আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাই স্মরণ করে আসছে। পুঠিয়া শুধু রাজবাড়ির জন্যই বিখ্যাত নয়, এই পুরো এলাকা জুড়ে রয়েছে অসাধারণ সব মন্দির, যেগুলোর টেরাকাটা অংশ, অলংকার ও স্থাপত্য শৈলীর আজও দেশ বিদেশের পর্যটকদের মুগ্ধ করে আসছে। এ কারণে ইতিহাসপ্রেমী, স্থাপত্যপ্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে পুঠিয়া একটি বিশেষ আকর্ষণের নাম। তাহলে চলুন রাজবাড়ির আরও কাছাকাছি গিয়ে এর স্থাপত্য শৈলীর খুঁটিনাটি এবং বিভিন্ন অংশ ঘুরে দেখা যাক। এর ভিতরেই রয়েছে হচ্ছে বড় গোবিন্দ মন্দির। আমরা এখন বড় গোবিন্দ মন্দিরে প্রবেশ করব। আর এই মন্দিরটি আসলে বিশেষ হচ্ছে কারুকার্যের জন্য বেশ বিখ্যাত। এবার রাজবাড়ি ঘোরা শেষ করে এবার আমরা চলে এসেছি পুঠিয়ার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলো একটি গোবিন্দ মন্দিরের সামনে। প্রথম দেখাতেই যে বিষয়টি সবার নজর কাড়ে তা হলো মন্দিরের অসাধারণ টেরাকোটার কারুকাজ। দূর থেকে দেখলে এটিকে যতটুকু সুন্দর মনে হবে, কাছে এলে প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে থাকা শিল্পকর্ম আপনাকে আরও বেশি মুগ্ধ করে দেবে। একটা মন্দির, কিন্তু এর দেয়ালে যেন কথা বলে। প্রতিটি ইটের গায়ে খোদাই করা আছে ইতিহাস, পৌরাণিক কাহিনী আর বাংলার শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো পুঠিয়ার বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির। অনেকে এটিকে বড় গোবিন্দ মন্দির বলেও বলে থাকেন। ধারণা করা হয় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে পুঠিয়ার রাজ পরিবারের রানী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি আজ বাংলাদেশের অন্যতম সেরা টেরাকাটা স্থাপত্য হিসেবে পরিচিত। আর এটা সম্ভবত রানীমহল, মন্দিরের পেছনের সাইড। এই পাশেও আরও একটি সংগ্রহশালা আছে। মন্দিরের চারিদিকে একই রকমের ডিজাইন। মন্দিরটির সবচেয়ে বড় আকর্ষণ এর অসাধারণ পোড়ামাটির কারুকাজ। দেয়ালের প্রতিটি ফলকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, এছাড়াও বিভিন্ন দেবদেবীর কাহিনী এবং তৎকালীন সমাজ জীবনের নানা দৃশ্য। মনে হবে যেন পোড়ামাটির ইটের উপরেই ইতিহাসকে জীবন্ত করে রাখা হয়েছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, রাধার সঙ্গে তার বিভিন্ন ঘটনা এবং গোপীদের নৃত্যের দৃশ্য এত সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে যে শত শত বছরের পরেও এগুলো দর্শনার্থীদের মুগ্ধ করে। আর এটাই ছিল সেই তখনকার সময় রানী এবং যারা দাসীরা ছিল তাদের গোসলের জায়গা। দেখুন একদম পুরো গোসলের জায়গাটাও একদম এখানের যে জলাধারটা রয়েছে, এই জলাধারকে নিয়ে একদম মানে খুব সুন্দর করে বেঁধে দেওয়া এবং একটি প্রাচীর তৈরি করে দেওয়া। এটি পুঠিয়া রাজ পরিবারের রানীদের ব্যবহৃত ঐতিহাসিক গোসলখানা। একসময় রাজ পরিবারের রানীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ মানুষের চোখের আড়ালে প্রাসাদের এক নিরিবিলি অংশে তৈরি করা হয়েছিল এই গোসলখানাটি। ধারণা করা হয় এখানেই রানীরা স্নান করতেন আর স্নান শেষে পাশের মন্দিরে গিয়ে পূজা অর্চনায় অংশ নিতেন। এগুলো তখন ছিল হচ্ছে রানী ভবনের এলাকা, অর্থাৎ রানীরা গোসল করে এই সাইডে যে পুকুর ঘাটটা দেখলাম, এই পুকুর ঘাট থেকে গোসল করে রানী যারা ছিল তারা এখানে এসে আর কি প্রবেশ করতো। এবং
আমার পিছনে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে এসে আসলে এখানকার যে রানী ছিল, মহারানী হৈমন্তী কুমারী দেবী, তিনি আসলে এখানে এসে গোসল শেষ করে এসে তাদের যে রীতি রয়েছে পূজা দেওয়ার যে রীতিটা, এই মন্দিরে এসে আসলে এই পূজাটা দেওয়া হতো। তবে এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ পোড়ামাটির কারুকাজ। দেয়ালের প্রতিটি ফলক যেন ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়। কোথাও রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা, কোথাও আবার কৃষ্ণলীলার মনোমুগ্ধকর দৃশ্য অত্যন্ত নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের বাঁশি সুরে মোহিত হয়ে রাধারানী ও তার সখীদের নৃত্যের দৃশ্য পোড়ামাটির ফলকগুলোতে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, শত শত বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই শিল্পীরা যে এত নিখুঁতভাবে এই কারুকাজ সৃষ্টি করেছিলেন, তা সত্যি বিস্ময় জাগায়। আজ সে কারণে বাংলা মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি বাংলার শিল্প, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই মন্দিরে কখনো কোনো দেবতার বিগ্রহ রাখা হয়নি। তাহলে প্রশ্ন হলো, এটিকে মন্দির বলা হয় কেন? আর কেনই বা বছরের পর বছর একটি বিশেষ দিনের জন্য হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠত এই স্থান? চলুন জেনে নেওয়া যাক পুঠিয়া রাজবাড়ির ইতিহাসে লুকিয়ে থাকা এই রহস্যময় দোল মন্দিরের গল্প। দোল মন্দির নামটি এসেছে দোলযাত্রার উৎসব থেকে। একসময় দোল পূর্ণিমার দিন রাজ পরিবারের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ শোভাযাত্রার মাধ্যমে এখানে নিয়ে আসা হতো। এরপর চলতো পূজা, কীর্তন ও উৎসবের নানা আয়োজন। ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর পুঠিয়া রাজ পরিবারের এই মন্দিরটি নির্মাণ করা হয় শুধু এই দোল পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করেই। অর্থাৎ এটি দৈনন্দিন পূজার জন্য নয়, বরং দোলযাত্রার আয়োজনের জন্য এটি নির্মাণ করা হয়েছে। উঁচু বেদির উপর নির্মিত এই মন্দিরটি দূর থেকেই দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। উত্তর ভারতীয় স্থাপত্য রীতির সঙ্গে বাংলার ঐতিহ্যের এক চমৎকার সমন্বয় দেখা যায় প্রতিটি অংশে। একসময় এখানে নিয়মিত পূজা অর্চনা এবং বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হতো, যা পুঠিয়া রাজ পরিবারের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল। আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এই মন্দিরে এখনও বাংলার ইতিহাস ও স্থাপত্য শৈলী এবং রাজকীয় ঐতিহ্যের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর প্রতিটি ইট যেন অতীতের এক একটি গল্প আমাদের সামনে তুলে ধরে রাখছে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পুঠিয়ার রাজ পরিবারের রানী ভুবনময়ী দেবী। ধারণা করা হয় 1823 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। মন্দিরের মাঝখানে একটি বড় চূড়া এবং এর চার কোণে রয়েছে 4টি ছোট চূড়া। মোট 5টি চূড়া নিয়ে গড়ে উঠেছে এর স্থাপত্য, আর এ কারণে এর নাম দেওয়া হয়েছে পঞ্চরত্ন মন্দির। রাজপ্রাসাদের চারপাশে খনন করা হয়েছে একটি বিস্তৃত পরিখা। আজ এটি শুধু একটি জলাশয় মনে হলেও একসময় এটি ছিল প্রাসাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। তৎকালীন সময় জলদস্যু ও দস্যুদের আকস্মিক হামলা থেকে রাজপ্রাসাদকে সুরক্ষা রাখার উদ্দেশ্যেই এই পরিখা খনন করা হয়েছিল। চারিদিকে পানিতে ঘেরা থাকায় শত্রুদের জন্য প্রাসাদে সহজে প্রবেশ করা ছিল অত্যন্ত কঠিন। তবে এমন পরিখা শুধু এই জমিদার বাড়ির বৈশিষ্ট্যই ছিল না, বাংলার বহু প্রাচীন জমিদার বাড়ি ও রাজপ্রাসাদের চারপাশেই এমন ধরনের পরিখা খনন করা হতো। সে সময় ছিল এটি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত কার্যকর ও প্রচলিত কৌশল, যা আজও আমাদের এই ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাঁচানী রাজবাড়ির সৌন্দর্য দেখা শেষ করে আমরা চলে এলাম চারানী রাজবাড়িতে। কিন্তু এখানে এসে চোখে পড়লো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। যেখানে একসময় জমিদারের বিলাসবহুল অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ সেখানে পড়ে আছে শুধু শেওলায় ঢাকা ভাঙা দেওয়ালের ধ্বংসস্তূপ। সময় আর ভয়াবহ ভূমিকম্প যেন এই রাজবাড়ির প্রায় সব স্মৃতি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তবু এখানে সবকিছু ধ্বংস হয়ে যায়নি। এখানে মন্দির চত্বরে রয়েছে একটি ছোট গোবিন্দ মন্দির। এই মন্দিরটি 1800 থেকে 1870 খ্রিস্টীয় শতকে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। চারানী জমিদার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি বর্গাকারে নির্মিত। মন্দিরে একটি মাত্র কক্ষ রয়েছে। এছাড়াও মন্দিরের দেয়ালে ফলকগুলোতে যুদ্ধের কাহিনী, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত রয়েছে।
আরও একটি স্থাপনা এখানে দর্শনার্থীদের কৌতূহল জাগায়, সেটি হলো তৎকালীন সময়ের জেলখানা। ধারণা করা হয় জমিদারের বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তি কিংবা খাজনা বকেয়া থাকা প্রজাদের সাময়িকভাবে এখানে আটকে রাখা হতো। ছোট্ট এই স্থাপনাটি মনে করিয়ে দেয় জমিদারি শুধু রাজকীয় জীবন বা প্রাসাদের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কঠোর শাসন আর বিচারের ইতিহাসও। আজকের ভ্রমণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্যই আমাদের পরবর্তী ভ্রমণের আরো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা যোগায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও আমাদের দেশের বিভিন্ন অসাধারণ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।